আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর ইতিহাসের ক্লাসে আজ তোমাদের নবম অধ্যায় ভারত ও সমকালীন বহির্বিশ্ব এই নবম অধ্যায়ের দুটো পার্ট নিয়ে আজকে আলোচনা করব। একটা হলো ভারতীয় উপমহাদেশ ও গ্রিসের যোগাযোগ, আর একটা পার্ট হলো ভারতীয় উপমহাদেশ ও মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ। এই দুটো পার্ট নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করেছি তোমাদের লাইভ ক্লাসে আমরা আলোচনা করেছি ভারত ও বহির্বিশ্বের মধ্যে যোগাযোগের মাধ্যম। এক্ষেত্রে আমরা বিভিন্ন ভারতের উত্তর পশ্চিম সীমান্তে যে সমস্ত গিরিপথ, খাইবার, বোলান, গোমাল, এই সমস্ত গিরিপথগুলো দিয়ে কিভাবে শক, হুন, মুঘল, পাঠান, কুষাণ এই সমস্ত জাতিরা ভারতবর্ষে এসেছিলেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আরেকটা জিনিস আমরা আলোচনা করেছি লাইভ ক্লাসে, ভারতীয় উপমহাদেশ ও পারস্যের যোগাযোগ। ঠিক আছে, ভারতীয় উপমহাদেশ ও পারস্যের যোগাযোগ এই দুটো বিষয় নিয়ে লাইভ ক্লাসে আলোচনা করা হয়েছে। তার পরপরই যেটা আছে সেটা হলো ভারতীয় উপমহাদেশ ও গ্রিসের যোগাযোগ, আর একটা আছে ভারতীয় উপমহাদেশ ও মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ। দেখো, আমরা এর আগে যেটা আলোচনা করেছি অর্থাৎ ভারতীয় উপমহাদেশ ও পারস্যের যোগাযোগ, সেখানে আমরা দেখেছি যে ভারতবর্ষ ছিল পারস্যের একটা স্যাট্রাপি বা প্রদেশ। তাহলে যেহেতু ভারতবর্ষ স্যাট্রাপি বা প্রদেশ ছিল, সেই সময়কালে কিন্তু আলেকজান্ডার দি গ্রেট, তিনি কিন্তু ভারত অভিযানের দিকে তিনি অগ্রসর হন। ঠিক আছে, তাহলে আলেকজান্ডার দি গ্রেট আলেকজান্ডার নাম আগে আমরা আলোচনা করেছি। তাহলে এই আলেকজান্ডারের স্বপ্ন ছিল কি? আলেকজান্ডারের স্বপ্ন ছিল সারা পৃথিবীকে জয় করা, দিগ্বিজয়। ঠিক আছে, বিশ্ব জয় যেটাকে বলে, সারা পৃথিবী জয় করা এবং সারা পৃথিবীকে নিজের কাছে পদানত করা, এটা ছিল আলেকজান্ডার দি গ্রেটের লক্ষ্য। তাহলে সেই লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য তাহলে মনে শুধু লক্ষ্যটা রেখে দিলেই তো হবে না, সেটাকে বাস্তবায়িত করতে হবে। সেই বাস্তবায়নের জন্য তিনি কি করছেন? একে একে বিভিন্ন দেশ তিনি জয় করছেন। তাহলে এই একে একে বিভিন্ন দেশ জয় করে তিনি কিন্তু ভারতের সীমান্তে উপস্থিত হলেন। যে তিনি যখন ভারতীয় সীমান্তে উপস্থিত হলেন সেই সময় আমরা দেখেছি ভারতবর্ষের বেশ কিছু জায়গায়, মূলত উত্তর পশ্চিম প্রদেশের বেশ কিছু অঞ্চলে তখন পারস্যিকদের প্রভাব ছিল। তাহলে এই আলেকজান্ডার দি গ্রেটের পারস্য আক্রমণ বা পারস্য অভিযান, সেই পারস্য অভিযানের ফলে কি হয়েছিল না, পারস্য অভিযানের ফলে পারস্য তো ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়ার পর আলেকজান্ডার ভারত আক্রমণের দিকে মনোনিবেশ করেন এবং তিনি খ্রিস্টপূর্ব 327 অব্দে ভারত অভিযান করেন। 327 এগুলো আমরা আগে আলোচনা করেছি। খ্রিস্টপূর্ব 327 অব্দে তিনি ভারত অভিযান করেন। ঠিক তার পরের বছর অর্থাৎ খ্রিস্টপূর্ব 326, তাহলে দেখো আলেকজান্ডার যখন ভারত অভিযান করেছেন তাহলে কি করছেন তিনি? আলেকজান্ডার কি করছেন? একে একে তিনি বিভিন্ন যে সাম্রাজ্য সেগুলোকে তিনি কি করছেন? পরাজিত করছেন, বা বিভিন্ন যে রাজ্য, সে রাজ্যের রাজা যারা ছিলেন তাদেরকে পরাজিত করছেন। তাহলে এরকম এইভাবে যুদ্ধ জয় করতে করতে তিনি পৌঁছে গেলেন কোথায়? ঝিলম বা বিতস্তা। সেই ঝিলম বা বিতস্তা নদীর তীরে তিনি পৌঁছে গেলেন এবং সেখানকার যিনি শাসক ছিলেন তার নাম পুরু। এই পুরুর সঙ্গে আলেকজান্ডার একটা যুদ্ধ হয়েছিল যেটার নাম হিদাসপিসের যুদ্ধ। এগুলো আমরা আগে আলোচনা করেছি। হিদাসপিসের যুদ্ধ, দ্য ব্যাটেল অফ হিদাসপিস। দেখো, পুরো একটা ছোট রাজ্যের শাসক, একটা ছোট অঞ্চলের শাসক, তবুও তিনি কিন্তু আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। ঠিক আছে, তবুও কিন্তু আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কে? আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এই পুরু, ভারতীয় শাসক পুরু।
এটা কিন্তু আলেকজান্ডারকে এই ঘটনাটা খুব অভিভূত করেছিল। কেন না, যার নাম শুনলে যারা বড় বড় রাজা, বড় বড় শাসক, তারা ভয় তটস্থ হয়ে যায়। সেক্ষেত্রে এই পুরু একটা ছোট রাজ্যের শাসক তিনি কিন্তু আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, বা আলেকজান্ডারের সঙ্গে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন, যেটা দ্য ব্যাটেল অফ হিদাসপিস বা হিদাসপিসের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে পুরু কিন্তু পরাজিত হয়েছিলেন। আবার অম্ভি আছেন। অম্ভি আলেকজান্ডারের কাছে সহজে বশ্যতা স্বীকার করেছিলেন, এগুলো আমরা আগে পড়েছি। তাহলে আলেকজান্ডার 323 খ্রিস্টপূর্ব 323 পর্যন্ত তিনি ছিলেন। তারপর তিনি কি করছেন না, স্বদেশে তিনি ফিরে যান এবং নিজের দেশে ফিরে যাওয়ার পথে তার অকাল মৃত্যু ঘটছে। ঠিক আছে, তাহলে আলেকজান্ডার দি গ্রেটের অকাল মৃত্যু ঘটছে। এই ভারতবর্ষের অভিযান সমাপ্ত করার পর তিনি যখন ফিরে যাচ্ছেন মধ্য এশিয়ায় বা গ্রিসে, যখন তিনি ফিরে যাচ্ছেন, সেই গ্রিসে ফিরে যাওয়ার পথে তিনি ঘোড়া থেকে পড়ে মারা যান। তাহলে দেখো, আলেকজান্ডারের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু অধরা থেকে যায়। বিশ্ব যে জয়, সেই বিশ্ব জয়ের সম্পন্ন কিন্তু অধরাই থেকে যায়। তাহলে এরপর বিষয় হচ্ছে আমাদের যে আলেকজান্ডার যে ভারত অভিযান হয়েছিল, আলেকজান্ডার যে ভারতবর্ষ অভিযান করেছিলেন, এর ফলে ভারতে তার প্রভাবটা কেমন পড়েছিল। ঠিক আছে, কেমন প্রভাব পড়েছিল দেখো। আলেকজান্ডার যেহেতু ভারতবর্ষে খুব বেশি দিন ছিলেন না, তাই আলেকজান্ডারের ভারত অভিযানের প্রভাব যে খুব একটা বেশি পড়েছিল এটা আমরা কিন্তু বলতে পারি না। তাহলে বেশ কিছু শাসক, তার মধ্যে পুরু ছিলেন একটা অন্যতম, যারা আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আবার বেশ কিছু শাসক তারা কি করেছেন, আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধ ঘোষণা না করে আলেকজান্ডারের সঙ্গে সহযোগিতা করেছেন। তাদের মধ্যে বা আলেকজান্ডার বশ্যতা সহজে স্বীকার করেছেন, তার মধ্যে অন্যতম হলো অম্ভি। তক্ষশিলার শাসক অম্ভি বা তক্ষশিলা রাজা অম্ভি আলেকজান্ডারকে সহযোগিতা করেছেন। তবে আলেকজান্ডারের অভিযানের ফলে ছোট ছোট শক্তিগুলি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এই ছোট ছোট শক্তিগুলি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল বলেই পরবর্তীকালে মগধ, সেই ষোড়শ মহাজনপদ আমরা আলোচনা করেছি আগে, সেই মগধের সাম্রাজ্য বিস্তার কিন্তু অনেক সহজ হয়েছিল। ঠিক আছে, মগধের যে সাম্রাজ্য বিস্তার, সেই সাম্রাজ্য বিস্তারের পথ অনেক সহজ হয়েছিল আলেকজান্ডারের অভিযানের ফলে। যে ছোট ছোট রাজ্যগুলো ছিল, ছোট ছোট যে অঞ্চলগুলো ছিল, সেই ছোট ছোট অঞ্চলগুলো ধ্বংস হয়ে যাওয়ার ফলে কি হয়েছিল না, আলেকজান্ডারের এই যে অভিযান, সেই অভিযান মগধের উত্থানের পথকে অনেকখানি প্রশস্ত করেছিল। এরপর আমরা আলোচনা করব দ্বিতীয় পার্টটা নিয়ে আলোচনা করব, ভারতীয় উপমহাদেশ ও মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ। আচ্ছা, এরপর দেখো, আমরা আলোচনা করেছি ভারতীয় উপমহাদেশ ও মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ নিয়ে। মৌর্য শাসনের শেষ দিকে ভারতীয় উপমহাদেশের সঙ্গে পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়ার সঙ্গে রাজনৈতিক এবং শাসন জড়িয়ে পড়েছিল। তাহলে মৌর্য শাসনের শেষ দিক দিয়ে ভারতীয় যে উপমহাদেশ, সে ভারতীয় উপমহাদেশের সঙ্গে পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়ার সঙ্গে উপমহাদেশের রাজনীতি এবং শাসন জড়িয়ে পড়েছিল। উপমহাদেশের উত্তর ও উত্তর পশ্চিম অংশে ছিল গ্রিক, শক এবং পল্লবদের শাসন। ঠিক আছে, উপমহাদেশের উত্তর এবং উত্তর পশ্চিম দিকে, উত্তর আর উত্তর পশ্চিম দিক, এই উত্তর আর উত্তর পশ্চিম দিক দিয়ে গ্রিক, শক, পল্লব, ঠিক আছে, গ্রিক, শক, পল্লব এদের শাসন দেখা গিয়েছিল। গ্রিক, শক, পল্লব এ সমস্ত শাসন দেখা যায়। উপমহাদেশের উত্তর এবং উত্তর পশ্চিম দিক দিয়ে গ্রিক, শক এবং পল্লবদের শাসন ব্যবস্থা ছড়িয়ে পড়েছিল। আবার পুষ্যমিত্র শুঙ্গের সময় গ্রিক রাজারা বেশ কিছু অঞ্চল দখল করেছিল। পুষ্যমিত্র শুঙ্গ, যিনি শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, সেই পুষ্যমিত্র শুঙ্গের সময়কালে এই গ্রিক রাজারা, ঠিক আছে, পুষ্যমিত্র শুঙ্গের
সময়কালে গ্রিক রাজারা ভারতবর্ষের বেশ কিছু অঞ্চল তারা নিজেদের অধীনে তারা দখল করেছিল। এই গ্রিক রাজাদের অনেকেই আবার ব্যাকট্রিয়ার বাসিন্দা ছিল। তাহলে ব্যাকটেরিয়া কোনটা? ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্তে ছিল ব্যাকটেরিয়া। ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তে ছিল ব্যাকটেরিয়া এবং এটি ছিল হিন্দুকুশ পর্বতমালার উত্তর পশ্চিমে অবস্থিত। ঠিক আছে, অর্থাৎ বর্তমানের আফগানিস্তানের উত্তর পূর্ব অঞ্চল। তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে একটা জায়গা, সেটা কোথায় অবস্থিত না ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্তে। বর্তমানে জায়গাটার নাম কি? বর্তমানে জায়গাটার নাম হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল প্রাচীনকালে ব্যাকটেরিয়া নামে পরিচিত ছিল। তাহলে এই ব্যাকটেরিয়া আজকে কোথায় অবস্থিত? ব্যাকটেরিয়া হচ্ছে আজকের দিনে আফগানিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত। আফগানিস্তানের উত্তর পূর্ব অঞ্চল বা সীমান্ত, আফগানিস্তানের উত্তর পূর্ব সীমান্ত ব্যাকটেরিয়া নামে পরিচিত ছিল। ব্যাকটেরিয়ার খ্রিস্টপূর্ব এই ব্যাকটেরিয়া খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের শেষ দিকে গ্রিক শাসক সেলুকাসের অধীনে ছিল। সেলুকাস নিকেটর, ঠিক আছে। সেলুকাস কে ছিলেন? সেলুকাস নিকেটর এর পুরো নাম। সেলুকাস নিকেটর ছিলেন আলেকজান্ডার একজন বিশ্বস্ত সেনাপতি। আলেকজান্ডারের বিশ্বস্ত সেনাপতি। আলেকজান্ডার যখন ভারত অভিযান করে চলে যাচ্ছে নিজের দেশে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 323, তাহলে আলেকজান্ডার যে সমস্ত অঞ্চলকে ভারতবর্ষে জয় করেছিলেন, সে সমস্ত অঞ্চলের উপর সেলুকাস নিকেটরের হাতে দায়িত্ব অর্পণ করে তিনি স্বদেশে ফিরে গিয়েছিলেন। অর্থাৎ এই সেলুকাস নিকেটর ছিলেন আলেকজান্ডার একজন বিশ্বস্ত সেনাপতি। তাহলে এই ব্যাকটেরিয়া অঞ্চল ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত যে ব্যাকটেরিয়া অঞ্চল, সেই ব্যাকটেরিয়া অঞ্চল খ্রিস্টপূর্ব 4র্থ শতকের শেষ দিকে এই সেলুকাস নিকেটরের অধীনে ছিল। তাহলে এই ব্যাকটেরিয়াতে যে সমস্ত গ্রিক শাসকরা, ব্যাকটেরিয়ার যে সমস্ত গ্রিক রাজারা রাজত্ব করতেন, তাদেরকে পুরাণে জবন বলা হতো। ঠিক আছে, তাহলে পুরাণে তাদেরকে জবন বলা হতো। তাহলে জবন কাদের বলা হতো? ব্যাকটেরিয়ার যে সমস্ত শাসক, ব্যাকটেরিয়াতে গ্রিসের যে সমস্ত শাসক রাজত্ব করতেন বা শাসন ব্যবস্থা পরিচালনা করতেন, তাদেরকে ভারতীয় যে পুরাণ, সেই পুরাণে বলা হতো জবন। তোমাদের এই প্রশ্নটা অনেক সময় আছে, জবন কাদের বলা হয়? তখন বলতে হবে না, ভারতীয় উপমহাদেশে ব্যাকটেরিয়ার যে সমস্ত শাসক বা রাজা ছিলেন, তাদেরকে বলা হতো জবন। কোথায় জবন বলা হতো? পুরাণে। উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল গন্ধারে তক্ষশিলা পর্যন্ত ব্যাকটেরিয়ার শাসন ছিল। উপমহাদেশের এই গ্রিক শাসকদের বলা হতো ইন্দো গ্রিক শাসক। ঠিক আছে, ইন্দো গ্রিক। আবার দেখো, তাহলে এই জবন বলা হচ্ছে কোথায়? জবন বলা হচ্ছে পুরাণে। ঠিক আছে, তাহলে গ্রিকের শাসকদেরকে ব্যাকটেরিয়াতে যে সমস্ত গ্রিস দেশের শাসক ছিলেন, যারা ব্যাকটেরিয়াকে নিজেদের অধীনে রাখতেন, তাদের ভারতীয় পুরাণে বলা হতো জবন। আবার ভারতীয় উপমহাদেশে এই শাসকদের, কোন শাসকদের? এই গ্রিস দেশে যারা শাসক, সেই গ্রিক দেশের শাসকদেরকে বলা হতো ইন্দো গ্রিক। ইন্দো মানে কি? ইন্দো মানে ভারতবর্ষ। তাহলে ভারতবর্ষ আর গ্রিক, যেহেতু তারা গ্রিক দেশের মানুষ, এই কারণে তাদেরকে একসঙ্গে বলা হতো কি? ইন্দো গ্রিক। তাহলে ভারতীয় উপমহাদেশের যে সমস্ত শাসক, কোথাকার শাসক? যে সমস্ত শাসক, অর্থাৎ ব্যাকটেরিয়া যে অঞ্চল, সেই অঞ্চলে যে সমস্ত শাসক, কোথাকার শাসক? গ্রিস দেশের শাসক যারা রাজত্ব করতেন বা যারা শাসন করতেন, তাদেরকে বলা হতো ইন্দো গ্রিক।
এবং ভারতীয় পুরাণে যাদেরকে বলা হতো যবন। ঠিক আছে, ভারতীয় পুরাণে বলা হচ্ছে যবন। আবার এরাই এই যবন যারা, তারা কিন্তু ইন্দো গ্রিক নামে আবার তারাই পরিচিত ছিলেন। দেখো, ভারতবর্ষে এই যে ইন্দো গ্রিক শাসক, সেই ইন্দো গ্রিক শাসক বা রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন মিনান্দার। এই মিনান্দার ছিলেন সবচেয়ে বিখ্যাত। তাহলে এই মিনান্দার তিনি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ওঠেন। ঠিক আছে, এবং এই এই মিনান্দারকে বৌদ্ধ ধর্মে বলা হতো মিলিন্দ। বৌদ্ধ ধর্মে এই মিনান্দারকে বৌদ্ধ ধর্মে বলা হতো মিলিন্দ। তাহলে এই মিনান্দার বৌদ্ধ ধর্মের বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে ওঠে এবং তিনি বৌদ্ধ ধর্ম বিষয়ে বৌদ্ধ ভিক্ষু নাগসেনকে তিনি বৌদ্ধ ধর্ম বিষয়ে বেশ কিছু তিনি প্রশ্ন করেছিলেন। বৌদ্ধ ভিক্ষু নাগসেনের প্রভাবে মিনান্দার বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন, যিনি বৌদ্ধ ধর্মে এই মিনান্দার বৌদ্ধ ধর্মে মিলিন্দ নামে পরিচিত ছিল। তাহলে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে কে? মিনান্দার। মিনান্দার আবার কে ছিলেন? মিনান্দার ছিলেন ভারতবর্ষে যে সমস্ত ইন্দো গ্রিক রাজা ছিলেন তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ রাজা বা শ্রেষ্ঠ শাসক হলেন মিনান্দার। তাহলে বৌদ্ধ ভিক্ষু নাগসেনের প্রভাবে, ঠিক আছে, বৌদ্ধ ভিক্ষু নাগসেনের প্রভাবে এই মিনান্দার কি করেছেন না বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। তাহলে এই মিনান্দারকে বৌদ্ধ ধর্মে কি নামে পরিচিত করা হতো, কি নামে অভিহিত করা হতো? মিলিন্দ। তাহলে এই মিনান্দার বৌদ্ধ ধর্ম বিষয়ে নাগসেনকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন এবং নাগসেন তার উত্তর দিয়েছিলেন। তাহলে এই মিনান্দার বৌদ্ধ ধর্ম বিষয়ে নাগসেনকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন এবং নাগসেন সে সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছিলেন। তাহলে এই বৌদ্ধ পণ্ডিত নাগসেন, বৌদ্ধ ভিক্ষু নাগসেন এবং এই মিনান্দারের যে কথোপকথন তাকে বলা হয় মিলিন্দ পনহ বা মিলিন্দের প্রশ্ন। এটা তোমাদের প্রশ্ন আছে, মিলিন্দ পনহ কি? ঠিক আছে, এই প্রশ্নটা আছে। তাহলে মিলিন্দ পনহ কি? তাহলে বলতে হবে যে ভারতবর্ষে যে সমস্ত ইন্দো গ্রিক শাসক ছিলেন তাদের মধ্যে অন্যতম হলো মিনান্দার, যিনি বৌদ্ধ ধর্মে মিলিন্দ নামে পরিচিত ছিলেন। তাহলে এই মিনান্দার বৌদ্ধ ধর্ম কার কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? নাগসেনের কাছে। তাহলে এই মিনান্দার নাগসেনের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন এবং তিনি বৌদ্ধ ধর্ম বিষয়ে নাগসেনকে বেশ কিছু প্রশ্ন করেন এবং নাগসেন সে সমস্ত প্রশ্নের যথোপযুক্ত উত্তর দিয়েছিলেন। তাহলে এই নাগসেন এবং মিনান্দারের যে কথোপকথন তাকেই বৌদ্ধ ধর্মে বলা হয় মিলিন্দ পনহ, বা এই কথোপকথনকে বলা হয় মিলিন্দ পনহ। এরপর আছে খ্রিস্টপূর্ব 130 অব্দ নাগাদ মধ্য এশিয়ার যাযাবর গোষ্ঠীর আক্রমণে ব্যাকটেরিয়ার গ্রিক শাসন শেষ হয়ে যায় এবং ওই গোষ্ঠীর মধ্যে প্রধান ছিলেন স্কাইথিওরা এবং উপমহাদেশে এই স্কাইথিওরা শক নামে পরিচিত ছিলেন। তাহলে শক নামে কারা পরিচিত? দেখো, তাহলে খ্রিস্টপূর্ব 130 অব্দে কি হচ্ছে? খ্রিস্টপূর্ব 130 অব্দে ব্যাকটেরিয়ার শাসন শেষ হয়ে যায় এবং ব্যাকটেরিয়ার শাসন শেষ হয়ে যায় ঠিকই। তাহলে ওই গোষ্ঠীর মধ্যে একটা গোষ্ঠী ছিল স্কাইথিও ছিল প্রধান এবং এই স্কাইথিওরা ভারতীয় উপমহাদেশে শক নামে পরিচিত। ঠিক আছে, তাহলে স্কাইথিওরা ভারতীয় উপমহাদেশে শক নামে পরিচিত ছিল। এবং এদের আরেকটা গোষ্ঠী ছিল কুষাণ সম্পর্কে আমরা আগে জেনেছি। পার্থীয়রা আবার খ্রিস্টপূর্ব 1ম শতকের গোড়ার দিকে কাবুল যে এলাকা, সেই কাবুল এলাকার আবার পার্থীয়দের হাতে চলে যায়। কাবুল এলাকা আবার পার্থীয়দের হাতে চলে যাচ্ছে। কাবুল এলাকা 1ম শতকে, খ্রিস্টপূর্ব 1ম শতকের গোড়ার দিকে পার্থীয়দের হাতে চলে যায় এই অঞ্চল। পার্থীয়রা ইরান থেকে উপমহাদেশে এসেছিল এবং এই পার্থীয়রাই ভারতীয় উপমহাদেশে পল্লব নামে পরিচিত। এই পার্থীয়রাই ভারতীয় উপমহাদেশে পল্লব নামে পরিচিত। ভারতবর্ষে শক শাসনের বাধা ছিল পল্লব শাসকরা এবং এই পল্লব শাসকদের মধ্যে
গন্ডোফার্নেস তিনি কি করেছেন, তিনি শাসন শুরু করেছেন 20 বা 21 খ্রিস্টাব্দে। ঠিক আছে, গন্ডোফার্নেস তিনি শাসন শুরু করেছেন 20 বা 21 খ্রিস্টাব্দে। তিনি শকদেরকে পরাজিত করে তিনি গন্ধারের একটি অংশ দখল করেন। উত্তর পশ্চিম অঞ্চল থেকে পাঞ্জাবের কিছু অংশ এবং পুরো সিন্ধু উপত্যকা গন্ডোফার্নেসের অধীনে ছিল। এই গন্ডোফার্নেস তার যে মুদ্রা, সেই মুদ্রায় নিজেকে রাজাধিরাজ উপাধি, তিনি তার যে মুদ্রা, এই গন্ডোফার্নেস তিনি রাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন তার মুদ্রাতে। তার আমলে সেন্ট থমাস বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। সেন্ট থমাস, এটা তোমাদের প্রশ্ন হয় যে গন্ডোফার্নেসের রাজত্বকালে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কে ভারতবর্ষে এসেছিলেন? উত্তর হচ্ছে সেন্ট থমাস। কুষাণ শাসন শুরু হওয়ার ফলে শক এবং পল্লবদের ক্ষমতা কমে গিয়েছিল। উত্তর ভারত, মূলত পশ্চিম ভারত ও দাক্ষিণাত্যের উত্তর পশ্চিম অংশে শক শাসন টিকেছিল। উপমহাদেশ এবং বাইরের পৃথিবীর মধ্যে যোগাযোগের আরেকটি মাধ্যম ছিল দুধ বিনিময়। ঠিক আছে, দুধ বিনিময় ছিল একটা যোগাযোগের মাধ্যম। আজকের দিনে আমরা দেখেছি যে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের দুধ বিনিময় হয়, যেটাকে ইংরেজিতে অ্যাম্বাসাডর বলা হয়। এবং এই দুধ বিনিময়, দুধ হচ্ছে এমন একজন ব্যক্তি যে যদি শত্রু দেশে যদি কোনো দুধ যায়, ঠিক আছে, শত্রু দেশে যদি কোনো দুধ যায় বা কোনো একটা দেশ একটা শত্রু দেশে দুধ পাঠিয়েছে, তাহলে সেই দুধকে কখনোই কিন্তু হত্যা করা যাবে না। শত্রু দেশে যদি কোনো একটা দুধ যায়, দুধ পাঠানো হয়, কোনো একটা দেশ দুধ পাঠায়, তাহলে সেই দুধকে কখনোই কিন্তু হত্যা করা যাবে না। এটা হচ্ছে আইন বিরুদ্ধ। তাহলে এই দুটো দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করত। গ্রিক শাসক সেলুকাসের দুধ মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় তিনি ভারতে এসেছিলেন। তাহলে এই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন কে? গ্রিক দূত মেগাস্থেনিস। কে পাঠিয়েছিলেন মেগাস্থেনিসকে? সেলুকাস নিকেটর। এই সেলুকাস নিকেটর মেগাস্থেনিসকে পাঠিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায়। সেলুকাস নিকেটর মেগাস্থেনিসকে, গ্রিক দূত মেগাস্থেনিসের পরিচয় আমরা আগে পেয়েছি, সপ্তজাতি তত্ত্বের প্রবক্তা বা ইন্ডিকা গ্রন্থের রচয়িতা। এই মেগাস্থেনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে পাঠিয়েছিলেন সেলুকাস নিকেটর। ওই সময় থেকে সেলুকাসের দূত হয়ে মৌর্য দরবারে গিয়েছিলেন ডায়ামাকাস। আবার এই মেগাস্থেনিসের পরবর্তীকালে যাচ্ছে ডায়ামাকাস। মিশরের শাসক টলেমি ডায়োনিসিয়াসকে পাঠিয়েছিলেন দূত হিসেবে মৌর্যদের কাছে। মৌর্য সম্রাটরাও তাদের দূত পাঠাতেন বিদেশি শাসকদের সভায়। তাহলে সেলুকাস নিকেটর পাঠাচ্ছে মেগাস্থেনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে। আবার সেলুকাস পরবর্তীকালে ডায়ামাকাসকে পাঠাচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে। আবার মিশরের শাসক টলেমি ডায়োনিসিয়াসকে মৌর্যদের কাছে পাঠিয়েছিলেন। ঠিক আছে, ডায়োনিসিয়াসকে পাঠাচ্ছে কার কাছে? মৌর্যদের রাজত্বকালে ডায়োনিসিয়াসকে পাঠাচ্ছে মিশরের শাসক টলেমি দূত হিসাবে। তাহলে বিদেশিরা যেরকম ভারতবর্ষে দূত পাঠাতো, ভারতবর্ষে যারা শাসক ছিলেন তারাও কিন্তু বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনার জন্য তারাও কিন্তু দূত পাঠাতো বিদেশে। বিন্দুসারের সঙ্গে সিরিয়ার শাসক প্রথম অ্যান্টিওকাস এর যোগাযোগ ছিল। সিরিয়ার শাসক সব জিনিস পাঠালেও পণ্ডিত পাঠাননি। ঠিক আছে, মৌর্য সম্রাট অশোক উপমহাদেশের বাইরে বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন। সিরিয়া, সিংহল, মিশর, ম্যাসিডন এই সমস্ত জায়গায় তিনি দূত পাঠিয়েছিলেন। এবং এই বিষয়ে আমরা আগে আলোচনা করেছি যে তার পুত্র মহেন্দ্র, কন্যা সংঘমিত্রা, ঠিক আছে, এদেরকেও কিন্তু তিনি কি করেছিলেন? এই বৌদ্ধ ধর্ম প্রচার এবং প্রসারের কাজে লাগিয়েছিলেন। এরপর আছে দেখো টুকরো কথা হুন আক্রমণও আমরা আগে জেনেছি। 458 খ্রিস্টাব্দে হুন আক্রমণ হয়েছিল। ঠিক আছে, 458 খ্রিস্টাব্দে হুন আক্রমণ হয়েছিল। এগুলো আমরা কিন্তু আগে পড়েছি, এগুলোকে আবার এখানে টুকরো কথার মধ্যে দেওয়া আছে। ভারতবর্ষে হুন আক্রমণ কবে হয়েছিল? 458 খ্রিস্টাব্দে। দুজনে হুন নেতার নাম আলোচনা করো।
তো 458 খ্রিস্টাব্দে 458 খ্রিস্টাব্দে হুন আক্রমণ হয়েছিল ভারতবর্ষে। দুজন হুন নেতার নাম তোরমান আর মিহিরকুল। এটা অনেক সময় প্রশ্নে আছে তোমাদের যে হুন আক্রমণ কবে হয়েছিল, দুজন হুন নেতার নাম। তাহলে 458 খ্রিস্টাব্দে হুন আক্রমণ হয়েছিল ভারতবর্ষে এবং এর দুজন নেতা ছিলেন তোরমান এবং মিহিরকুল। এই প্রসঙ্গে একটা প্রশ্ন আমরা আগে আলোচনা করেছি, কাকে কেন ভারতের রক্ষাকারী রাজা বলা হয়। সেখানে আমরা দেখেছি যে স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয়। গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয় কারণ তিনি হুন আক্রমণের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করেছেন। হুন আক্রমণের হাত থেকে তিনি ভারতবর্ষকে রক্ষা করেছেন। এই কারণের জন্যই তাকে কি বলা হয়, তাকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয়। পেজ নাম্বার 141 পর্যন্ত আলোচনা করা হলো। ঠিক আছে, পেজ নাম্বার 141 পাতা পর্যন্ত আলোচনা করা হলো। তোমাদের সিলেবাসে পুরোটাই দেওয়া আছে, আর দুটো ক্লাসে এটা শেষ করতে হবে, আর দুটো ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। ক্লাসটা সবাই ভালো করে দেখবে। যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে। আর প্রশ্নগুলো আমি তোমাদের পাঠিয়ে দেবো, প্রশ্নগুলো দেওয়া হচ্ছে না, প্রশ্নগুলো আমি তোমাদের পাঠিয়ে দেবো, প্রশ্নগুলো রেডি করতে হবে। আর দুটো ক্লাস ফেলেই তোমাদের পুরো সিলেবাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর দুটো ক্লাস ফেলেই এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে লাস্ট অধ্যায়। এই অধ্যায় শেষ হলে কিন্তু তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট। ঠিক আছে, সবাই ভিডিওটা ভালো করে দেখবে, অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে।